সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান। নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিন, শতাধিক আবেদন জমা ইসিতে। বিশ্বকাপ ম্যাচ সরানোর সুযোগ নেই বলছে আইসিসি। ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনের খবরে বগুড়া জেলা ও আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। খালেদা জিয়ার জন্য দোয়া এবং আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর গিয়েছিলেন বগুড়ায়। ১৯ বছর পর পৈতৃক নিবাসে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে বরণ করতে এখন উৎসবের আমেজ বগুড়ায়। এটিকে ঐতিহাসিক সফর হিসেবে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা। আনন্দ এবং এই আনন্দের বহিঃপ্রকাশ ভাষায় এটা প্রকাশ করা যাবে না। যদিও দেশ নেত্রী চলে গেছে আমাদের ছেড়ে, এটা আমাদের শোকের, আমাদের বগুড়ার গর্ব ছিল, এটা আমরা শোকে স্তব্ধ। সেই মুহূর্তে আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান বগুড়াতে আসছে, এরা আমরা আনন্দিত। সব জায়গা থেকে নেতাকর্মী ইনশাল্লাহ বগুড়াতে আসবে এবং উৎসবমুখর পরিবেশে সবাই তারেক রহমানকে বরণ করবে। জেলা বিএনপির কার্যালয়কে সাজানো হচ্ছে নতুন রূপে। বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে তারেক রহমানের নির্ধারিত বসার কক্ষটি। সফরের দ্বিতীয় দিন ১২ জানুয়ারি তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেবেন। আমাদের সেন্ট্রাল স্কুল মাঠে আমাদের গণদোয়ার আয়োজন আছে। তিনি ১১ তারিখ নাইট হল করবে, ১২ তারিখে গণদোয়ায় অংশগ্রহণ করবে। গণদোয়া শেষে তিনি ফিরে যাবেন আবু সাইদের কবর জিয়ারতের জন্য। দেড় যুগেরও বেশি সময় পর সামনে থেকে তারেক রহমানকে দেখার সুযোগ পেয়ে আবেগে আপ্লুত সাধারণ মানুষ। নির্বাচনকে সামনে রেখে এই সফর বগুড়ার রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনা করবে বলে মনে করছেন অনেকে। আমরা বগুড়ার মানুষ, তাকে পাওয়ার জন্য অনেক খুশি, আমরা অনেক গর্বিত। একটা ছেলে, ওনার মার জন্য আমার হাজবেন্ড কান্দে, এখনো কান্দে। দীর্ঘদিন প্রবাসে ছিল, প্রবাসে থাকার কারণে মানুষের প্রতি একটা যে স্পৃহা কিংবা তার প্রতি একটা ভালোবাসা, এটা অ্যাকচুয়ালি হয়ে বেড়ে গেছে। মহা আনন্দের দিন আমাদের আসবে। আমরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুতি নেব এবং রেডি হয়ে থাকবো। এবারের নির্বাচনে বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন থেকে অংশ নিচ্ছেন তারেক রহমান। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আপিল আবেদনের আজ তৃতীয় দিন। সকাল থেকে প্রার্থীরা আপিল করতে উপস্থিত হন ইসিতে। সোমবার থেকে আপিল কার্যক্রম শুরু হয়। প্রথম ২ দিনে আপিল জমা পড়েছে ১৬৪টি। বুধবার শতাধিক আবেদন পড়েছে কমিশনে। এর আগে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১,৮৪২ জন। আপিল করতে আসা সংক্ষুব্ধদের অভিযোগ, ছোটখাটো ভুল নিয়ে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের হয়রানি করছেন। তবে ন্যায় বিচার পেলে প্রার্থিতা ফিরে পাওয়ার আশা তাদের। ক্রেডিট কার্ডের একটা পেমেন্ট বাকি ছিল, তো আমি তাৎক্ষণিকভাবে আমি তখন বিভাগীয় কমিশনারকে বলেছিলাম যে আমাকে 1 ঘন্টা সময় দিলে আমি এটা পেমেন্টটা করে নিয়ে আসি। এটা অসাবধানতাবশত হয়েছে। আরেকটা ছিল হোল্ডিং ট্যাক্স। আর আপনি জানেন যে হোল্ডিং ট্যাক্স নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে সিটি কর্পোরেশন আন্দোলন করেছি। সেই জায়গা থেকে আমার নিজেরই হোল্ডিং ট্যাক্সটা আমরা ইস্তফা রেখেছিলাম। অবশ্যই আমি প্রার্থিতা ফেরত পাবো, যেহেতু ৪০০-র উপরে মামলা থাকার পরেও প্রার্থিতা পেয়েছে। আপনারা জানেন আমার মাত্র ৩টি মামলা, সে অনেক আগে এগুলা শেষ হয়ে গেছে, আমি পাবো। এ বিষয়ে আরো জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে আমার সাথে যুক্ত রয়েছেন সহকর্মী শিউলি শবনম। কথা বলবো তার সাথে। শিউলি, তৃতীয় দিনে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কতজন আপিল করেছেন সেই বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা? এছাড়া সিএসির সঙ্গে জামায়াতে ইসলামের নেতাদের বৈঠকের বিষয়ে কিছু জানতে পেরেছেন?
দোলা, আপনি জানেন আজকে তৃতীয় দিনের মতো আপিল আবেদনের যে সময় কার্যক্রম সেটা আসলে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এই মুহূর্তে, এবং সর্বশেষ পাওয়া তথ্য মতে আমাদের কাছে যে হিসেব এসেছে সেটা হচ্ছে এখন পর্যন্ত 117 জন প্রার্থী, সংক্ষুব্ধ প্রার্থী তাদের আপিল আবেদন দায়ের করেছেন নির্বাচন কমিশনে। এই নিয়ে গত 3 দিনে মোট 281টি আপিল গ্রহণ করা হয়েছে, এবং এই আপিল গ্রহণের মধ্য দিয়ে আসলে আর বাকি যেসব আপিল মনোনয়নপত্র বিরুদ্ধে যারা আপিল করবেন তারা আসলে আগামী 2 দিন পর্যন্ত সময় পাচ্ছেন। এই 2 দিন সময়ে তারা তাদের আপিল আবেদন দিতে পারবেন, জমা দিতে পারবেন নির্বাচন কমিশনে, এবং প্রার্থীরা আসলে আপিল করার পরে তারা বলছেন যে আসলে ন্যায় বিচার যদি পান তারা ইসির পক্ষ থেকে, সেক্ষেত্রে তারা আসলে তাদের প্রার্থিতা ফেরত পাবেন। এবং আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন যে জামায়াতের যে 6 জন প্রতিনিধি আজকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে একটু আগে দেখা করেছেন এবং তারা বৈঠক শেষ করে গণমাধ্যমের সাথে কথা বলেছেন, এবং তারা গণমাধ্যমকে যে বিষয়টা জানিয়েছেন আসলে যে নির্বাচন কমিশন যে মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করেছে এরই মধ্যে, সেই যাচাই বাছাই প্রক্রিয়ায় জামায়াত যে আপত্তিটা তুলেছে তারা বলছেন যে আসলে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তারা বেশ কিছু ক্ষেত্রে পক্ষপাত দুষ্ট আচরণ করেছেন, এবং তারা বিভিন্ন জায়গার উদাহরণ টেনে বলেছেন যে আসলে কারো কারো ক্ষেত্রে মনোনয়ন বাতিল করার ক্ষেত্রে তারা পক্ষপাতিত্ব করেছেন। সেক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের বিষয়টা তারা সামনে এনেছেন। তারা বলছেন যে কারো কারো ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রেও মনোনয়নপত্র গ্রহণ করলেও আবার কারো ক্ষেত্রে বাতিল করেছেন, যার মধ্যে জামায়াতের কিছু প্রার্থীও রয়েছে। এছাড়া তারা যেটা বলেছেন যে আসলে জামায়াতের প্রার্থী সহ অন্যান্য দলের প্রার্থীদের ক্ষেত্রে মনোনয়ন বাতিলের ক্ষেত্রে যেসব ডিসি এসপি ভূমিকা রেখেছেন, পক্ষপাতিত্ব করেছেন, তারা সেসব সংশ্লিষ্ট ডিসিএসপিদের বদলির দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনকে। তারা বলেছেন তারা যদি এইসব ক্ষেত্রে ব্যবস্থা না নেয় তাহলে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এবং জামায়াতের দাবি নির্বাচনের মাঠে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নেই, এবং অতীতের মতো যদি নির্বাচন আবারও অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে দেশ আসলে বিপর্যয়ের মুখে পড়বে। তো জামায়াত নেতারা সর্বোচ্চভাবে যে বিষয়টা বলেছেন যে আসলে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কমিশন জাতিকে উপহার দিতে চায় সেক্ষেত্রে আসলে তারা সিসিটিভি স্থাপনের কথাও বলেছেন বিভিন্ন জায়গায়। তো সব মিলে সার্বিকভাবে নির্বাচন কিভাবে সুষ্ঠু হয় সেই বিষয়টা আসলে জামায়াত নেতারা তাদের আলোচনায় বৈঠকে নির্বাচন কমিশনকে সে বিষয়টি জানিয়েছেন। দোলা, সরাসরি নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিউলি শবনম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে ও বিদেশে যাতে সমাদৃত হয় সেজন্য স্বাধীনভাবে কাজ করতে আগ্রহী পর্যবেক্ষকরা, আর তাদেরকে নির্মোহভাবে কাজ করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব প্রসঙ্গ উঠে আসে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জন আস্থা বৃদ্ধিতে কাজ করা 27টি সংগঠনের মোর্চা অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। এতে নির্বাচন কমিশনার, বিভিন্ন কূটনৈতিক অঙ্গনের প্রতিনিধি সহ অনেকেই অংশ নেন। আসন্ন নির্বাচনে প্রায় 3000 পর্যবেক্ষক থাকবে বলে জানান বক্তারা। অনুষ্ঠানে অংশ নিয়ে বিদেশিরা বলেন, গণতন্ত্র শক্তিশালী করার অন্যতম মাধ্যম নির্বাচন। এই নির্বাচনে স্বাধীনভাবে কাজ করতে চান তারা। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনে আমরা কাজ করতে আগ্রহী। সুইজারল্যান্ডের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা করব। অন্যান্যরা বলেন, আসন্ন নির্বাচনে ডিজিটাল মিডিয়া অনেক গুরুত্বপূর্ণ। এখানকার অপতথ্য যাতে নির্বাচনে ব্যাঘাত না ঘটায় সেদিকে পর্যবেক্ষকদের নজর রাখতে হবে। এখন এই যে ডিজিটাল এরা, এই ডিজিটাল এরাতে নানান ধরনের ফেক নিউজ থাকবে, মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন থাকবে। এইগুলার উপরে যদি ভিত্তি করে অবজারভাররা যদি কোনো রিপোর্টিং করেন তার থেকে মারাত্মক একটি বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আমাদের জন্য 2024-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া।
তারা আরও বলেন, পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের তৃতীয় নয়ন। তাদের পর্যবেক্ষণ যেন মানসম্মত হয় সেজন্য সব ধরনের সহযোগিতা করা হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জোকসু নির্বাচনে এখন পর্যন্ত 20টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের AK-M রাকিব 2404 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন 2116 ভোট। জিএস পদে 2485 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবির প্যানেলের আব্দুল আলী মারিফ। সহ সাধারণ সম্পাদক পদেও একই প্যানেলের মাসুদ রানা 2085 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এর আগে মঙ্গলবার সকাল 9টায় শুরু হয়ে বিকেল 3টা পর্যন্ত জোকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 11 জানুয়ারি নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 3টি অভিযোগ আনা হয়েছে। একই ট্রাইব্যুনালে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির মামলায় ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য গ্রহণ চলে। এরপর জুলাই গণঅভ্যুত্থানে নিহত রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার দ্বিতীয় দিনের জেরা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে এসব মামলায় গ্রেপ্তার 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে, প্রশাসন যেভাবে আনুগত্য দেখাচ্ছে, তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, এ ধরনের পাতানো নির্বাচন দেশকে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবে। সকালে রাজধানীতে জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এই শঙ্কা প্রকাশ করেন তিনি। জামায়াতের এই নেতা আরও জানান, তাদের দল ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে সরকার গঠন করা হবে। সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা। আমরা মনে করি এর ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে আসা 57,855 মেট্রিক টন ভুট্টা চট্টগ্রাম বন্দরে খালাস শুরু হয়েছে। 2018 সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে ভুট্টার চালান বাংলাদেশে এসেছে। দুপুরে নগরীর সদরঘাটে চট্টগ্রাম বন্দরের জলযান লাইসেন্স কার্যালয়ের পার্শ্ববর্তী কর্ণফুলী নদীর ঘাটে ভুট্টার চালান খালাস শুরু হয়। এই ভুট্টা বাংলাদেশের পশুখাদ্য উৎপাদনকারী 3টি প্রতিষ্ঠান আমদানি করেছে। MV বেলটোকিও নামের একটি জাহাজে করে ভুট্টা 31 ডিসেম্বর কুতুবদিয়ায় পৌঁছায়। সেখান থেকে লাইটার জাহাজে করে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নোয়াপাড়ার বিভিন্ন গন্তব্যে পাঠানো হচ্ছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময় ঘাটে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্টস, বন্দর কর্তৃপক্ষ এবং আমদানিকারকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হলফনামায় তথ্য গড়মিল নিয়ে অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সার্জিস বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় তথ্য গড়মিল ছিল না, বরং যে ভুল ছিল তা সংশোধন দেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ভুল সংবাদ প্রকাশের দাবি করেন তিনি। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করার অভিযোগ মিথ্যা বলেও জানান তিনি। অনৈতিকভাবে আর্থিক উপার্জন, এই ধরনের একটা চিত্র জনগণের সামনে তুলে ধরা হয়েছে, যেটা আসলে আমার জায়গা থেকে মনে হয়েছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা একজন প্রার্থীকে হয়রানি করা।
লক্ষ্মীপুরে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মহিবুল্লাহ নামে এক পুলিশ সদস্যের পরিবারের চলাচল করা একমাত্র রাস্তা বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এতে নারী ও শিশু সহ পুরো পরিবার চরম ভোগান্তিতে পড়েছে। ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আওয়ামী নেতা শাহাবুদ্দিনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে হঠাৎ বাড়ির সামনে থাকা চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়। ফলে পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হতে পারছেন না, এমনকি জরুরি প্রয়োজনেও চলাচল ব্যাহত হচ্ছে। অবরুদ্ধ পরিবারের সদস্যরা জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল পাওয়া যায়নি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গাইবান্ধা জেলা শহরে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি কার্যক্রম চালানো হয়েছে। সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ গাড়িটি জেলা শহরের বাস স্ট্যান্ড এলাকায় প্রায় 2 ঘণ্টা ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় এই কার্যক্রম পরিচালিত হয়। ভ্রাম্যমাণ এই ভোটের গাড়ির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা ও ফেলানি হত্যাকাণ্ডের ওপর নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এসব প্রামাণ্যচিত্র দেখতে স্থানীয় উৎসুক জনতার ভিড় ছিল। যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নতুন আর্থিক বাধ্যবাধকতা জারি করেছে দেশটি। মার্কিন সরকারের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করায় এখন থেকে নির্দিষ্ট ক্ষেত্রে দেশটির ভিসা পেতে সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত দিতে হবে। আগামী 21 জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনায় এবার নতুন হিসাব যুক্ত হলো বাংলাদেশিদের জন্য। ভিসা পেলেই আর নিশ্চিন্ত যাত্রা নয়, বরং নির্দিষ্ট ক্ষেত্রে গুনতে হবে বাড়তি হাজার হাজার ডলার। এর ফলে মার্কিন ভিসা পেতে আর্থিক ও প্রশাসনিক জটিলতা আরও বাড়ল। 6 জানুয়ারি ভিসা বন্ডের আওতায় থাকা দেশগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এই তালিকায় বাংলাদেশ সহ মোট 38টি দেশের নাম যুক্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ফেরতযোগ্য জামানত দিতে হবে 5, 10 ও 15,000 মার্কিন ডলার। আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি, ভ্রমণের উদ্দেশ্য এবং ভিসা ইন্টারভিউয়ের মূল্যায়নের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তা এই অঙ্ক নির্ধারণ করবেন। তালিকায় বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে নেপাল ও ভুটান। সবচেয়ে বেশি রয়েছে আফ্রিকার দেশ। অ্যাঙ্গোলা, বতসোয়ানা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, উগান্ডা ও নাইজেরিয়া সহ বেশ কয়েকটি দেশ। রয়েছে কিউবা ও ভেনেজুয়েলার নামও। ভিসার জন্য আবেদনকারী যোগ্য বিবেচিত হলেই যে এই বন্ড দিতে হবে এমন নয়। কনস্যুলার অফিসার চাইলে আবেদনকারীর ক্ষেত্রে এই শর্ত আরোপ করতে পারবেন। তবে কনস্যুলার অফিসার নির্দেশনা দেওয়ার আগে কোনো অর্থ জমা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যে এই নতুন দেশগুলোর তালিকা ও কার্যকর হওয়ার তারিখ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের দাবি, এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে সে দেশে থেকে যান তাদের নিরুৎসাহিত করা। মূলত যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে ফিরে না আসার হার বেশি, সেসব দেশকেই এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। তীব্র তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপ মহাদেশ। এতে করে ফ্রান্স ও বসনিয়াতে 6 জন নিহতের পাশাপাশি শত শত ফ্লাইট বাতিলের খবর পাওয়া গেছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ভারী তুষারপাতের কারণে চারপাশে বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউরোপ জুড়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এ পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গণমাধ্যমটি। ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে সড়ক দুর্ঘটনায় 5 জন এবং বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে তুষারের ভারে গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। ফ্রান্সের আবহাওয়া দপ্তরের নাগরিকদের খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং বাড়িতে থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি নাকচ করেছে আইসিসি। এমন সংবাদ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট
ESPN Cricinfo প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক হয়। সেখানে আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় নেওয়া সম্ভব নয়। সেই সাথে বাংলাদেশ দল ভারতে না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। এদিকে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলেছে, ক্রিকইনফোর এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 19 বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিন, শতাধিক আবেদন জমা ইসিতে। বিশ্বকাপ ম্যাচ সরানোর সুযোগ নেই বলছে আইসিসি, ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।